প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, ইংলিশ সেকেন্ড পেপারের প্রোনাউন রেফারেন্সে 5 আউট অফ 5 পাবে যদি তুমি বেসিক এবং 5টা টেকনিক ফলো করো। আজকের ক্লাসে তোমাদেরকে বেসিক এবং 5টা টেকনিকের মাধ্যমে প্রোনাউন রেফারেন্সটা শেষ করে দিব। তোমরা অনেকে অনেক রুল পড়েছো, অনেক নিয়ম পড়তে পড়তে তোমাদের মাথায় হ্যাং হয়ে গেছে। প্রশ্ন যখন দেখো তখন অ্যাপ্লাই করতে পারো না। মানে তোমরা রুল পারো, ক্লাস বুঝো, সব কিছু পারো, সব কিছু তোমরা করে থাকো, বাট যখন প্রশ্ন আসে তখন আনসার করতে আর পারো না। এর পেছনের কারণ হলো তোমার বেসিকে প্রবলেম এবং অযথা রুল মুখস্থ করা। সো তোমাদেরকে আজকে আমি জাস্ট বেসিক আলোচনা করে দেন 5টা টেকনিক শেখাবো। এই 5টা টেকনিক যদি বুঝো তাহলে তোমার আর কিছু লাগবে না। আমি কথা না বলে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখবা ইনশাল্লাহ ক্লাসের পরে তুমি কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবে তুমি ধরতেও পারবে এবং আনসারও করতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বলে শুরু করছি। সো দেখো, একেবারে শুরুতেই আমি বেসিক আলোচনা দিয়ে শুরু করতে চাই। বেসিকটা না বুঝলে আসলে তুমি কোনো টপিকেরই মজা পাবা না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি বেসিক আলোচনা করি প্রোনাউন রেফারেন্স, তো প্রোনাউন রেফারেন্স জানতে হলে আমাদেরকে আগে প্রোনাউন জানতে হবে। প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি? প্রোনাউন। আর এটাকে আমি বলি হচ্ছে প্রক্সি নাউন, মানে নাউনের পরিবর্তে বসে যেহেতু প্রক্সি দেয়, দ্যাট মিনস প্রক্সি নাউন। তো এই প্রক্সি নাউনটা আমরা মোটামুটি সবাই জানি। যেমন আমরা বলি যে রহিম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 5। তাহলে রহিম এবং এর পরিবর্তে আমি কি লিখেছি যে হি, এটাই হচ্ছে আমাদের প্রোনাউন। আবার এখানে উদাহরণ দেখো, সাব্বির ইজ এ স্টুডেন্ট, এটার পরিবর্তে তুমি লিখতে পারো হি ইজ এ স্টুডেন্ট। এখন যখন একটা সেন্টেন্সে একটাই নাউন থাকে তখন কোনো প্রবলেম হয় না, বাট যখন একটা সেন্টেন্সে একাধিক নাউন থাকে, যখন একাধিক নাউন থাকে, কোন নাউনটাকে চেঞ্জ করে তুমি প্রোনাউন বসিয়েছো এটা ক্লিয়ার করা সম্ভব হয় না। আর এটা ক্লিয়ার করার জন্যই আমাদের প্রোনাউন রেফারেন্স শিখতে হচ্ছে। আবার বলছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ধরো একটা সেন্টেন্সে একটাই নাউন আছে, সাব্বির ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 5। তার মানে এখানে সাব্বিরের পরিবর্তে তুমি হি বসিয়েছো, সাব্বিরকে মিন করিয়েছো। বাট যখন একটা সেন্টেন্সে একাধিক নাউন থাকবে বা একটা সাবজেক্টে একাধিক নাউন নিয়ে গঠিত হবে তখন কি হবে? যেমন দেখো, মিতু অ্যান্ড হার মাদার ওয়ার কুকিং ওয়েন শি কাট হার ফিঙ্গার। দেখো, এই সেন্টেন্সটা দেখেই তুমি বুঝতে পারছো এইখানে নাউন মিতু আছে, আবার হার মাদার আছে। এখন তুমি কার অনুযায়ী সেটা বসিয়েছো, তাই না? এখানে বড় একটা কনফিউশন আছে। তো প্রোনাউন রেফারেন্সে আমাদের এই ভুলগুলো আমরা আইডেন্টিফাই করে দেন সঠিকভাবে বসাই। সো এইখানে এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। আবার তুমি যদি বলো যে মিতু ওয়াটার্ড হিজ গার্ডেন, যে মিতু হচ্ছে তার বাগানে পানি দিয়েছিল, তাই না? তাহলে এইখানে দেখো, মিতুকে তুমি হিজ দিয়ে প্রকাশ করলে এটাও তো একটা ভুল। তার মানে দেখো, উনি ছিল মহিলা, তুমি বানিয়ে দিয়েছো পুরুষ, হবে? হবে না। আবার ধরো তুমি হচ্ছে বললা যে রনি ওয়াটার্ড হার গার্ডেন। এই রনি হচ্ছে বেটা, তুমি বানিয়ে দিলে তাকে বেটি, তাইলে এটা হলো? হলো না। তাহলে দেখো, এই যে ভুলগুলো আমাদের হয়ে থাকে, এই ভুলগুলো যেন আমরা না করি সেজন্যই আমাদের প্রোনাউন রেফারেন্স শিখতে হয়। তাহলে দেখো, মিতু অ্যান্ড হার মাদার ওয়ার কুকিং ওয়েন শি কাট হার ফিঙ্গার, এখানে এই যে শি কাকে বুঝিয়েছে এটা হচ্ছে আনক্লিয়ার বা অস্পষ্ট। সো এই অস্পষ্টটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। এরপরে খেয়াল করে দেখো, আছে মিতু, এইখানে তুমি হচ্ছে হিজ দিলা, এটা আমাদের জেন্ডারে ভুল করে ফেলেছ, তাই না? সো এইখানে তুমি এটা ভুল করছো, এটা সঠিক করতে হবে, এখানে হিজ না বসে হার বসাবে। আবার এইখানেও কি, এইখানে হচ্ছে তুমি কি করেছো? জেন্ডারে ভুল করেছো। আবার পার্সনও ভুল আছে। এরকম অনেকগুলো ভুল আমরা দেখি এবং সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। সো প্রোনাউন রেফারেন্স কেন আমরা শিখি? এর কারণ হলো একটা সেন্টেন্সে বা একটা প্যাসেজে কিছু প্রোনাউন দেওয়া থাকবে, ওই প্রোনাউনগুলোকে সঠিকভাবে বসাতে হবে। আবার কিছু প্রোনাউন আছে যেগুলো অস্পষ্ট, যেগুলো অস্পষ্ট ওগুলোকে নাউন দিয়ে হলেও ঠিক করতে হবে। সো এগুলোই আমরা শিখবো আজকে, নো প্রবলেম, ঠিক আছে? আছো এখানে দেখো, মিতু অ্যান্ড হার মাদার ওয়ার কুকিং ওয়েন শি কাট হার ফিঙ্গার, এইভাবে না বলে তুমি বলতে পারো, যেহেতু এটা অস্পষ্ট, শি দ্বারা অস্পষ্ট আছে, আনক্লিয়ার আছে, তো তুমি ক্লিয়ার করো। তুমি বলতে পারো মিতু কাট হার ফিঙ্গার, দুইজন রান্না করছে, এখানে হচ্ছে মিতু কাট হার ফিঙ্গার, অথবা মিতু না বলে হার মাদার বলতে পারো, অথবা তুমি দুজনকে বুঝাইতে পারো, দুজনকে বুঝাতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, আমি যদি বলি, এছাড়া দেখো আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। যেমন এখানে দেখো, মুর্শিদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে মুর্শিদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, উই লাভ সিঙ্গিং, এটা কোনো কথা ছিল? মুর্শিদ
তুমি মুর্শিদকে না দিয়ে তুমি দিয়েছো উই। এ বেটা ছিল থার্ড পারসন, আমরা জানি মুর্শিদ হি শি, এরপরে রহিম করিম যা আছে এগুলো হচ্ছে থার্ড পারসন, ছিল থার্ড পারসন, তুমি বানিয়ে দিছো ফার্স্ট পারসন প্লুরাল। এখানে আমরা জানি মুর্শিদের পরিবর্তে কি বসবে, হি বসবে। সো এরকম ভুলগুলো হয়ে থাকে, এগুলো আমরা কারেক্ট করব আমাদের প্রোনাউন রেফারেন্সে। দেখো আমি যদি আরও কিছু এক্সাম্পল দেই, রুমা টেক্স কেয়ার অফ হিজ গার্ডেন, এই যে দেখো জেন্ডার সমস্যা, জেন্ডার সমস্যা ছিল রুমা বেটি, তুমি বানিয়ে দিছো বেটা, তাহলে রুমা টেক্স কেয়ার অফ হিজ গার্ডেন এটা ভুল হবে। এখানে অবশ্যই আমাদের জেন্ডারে ভুল আছে, এই প্রোনাউনটা আমাদের কি লিখতে হবে, রুমা টেক্স কেয়ার অফ হার গার্ডেন। আবার এরপরে দেখো এভরিওয়ান শুড মাইন্ড দেয়ার বিহেভিয়ার, এই যে এখানে দেখো এভরিওয়ান, মনে রাখবা আমরা এগুলো আজকে শিখবো যে এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের দেয়ার হয় না, সেক্ষেত্রে হিজ অথবা হার হয়, সেক্ষেত্রে হিজ অথবা কি হয়, হার হয়। তাহলে খেয়াল করে দেখো আমি জাস্ট বেসিক আলোচনা করছি, প্রথম কয়েক মিনিট আমি বেসিক আলোচনা করে মেইন আলোচনা চলে যাব, মাত্র 5টা ম্যাজিক রুল দেখাবো, ইনশাল্লাহ তোমরা এই টপিক থেকে তোমরা 100% মার্ক করতে পারবা ইনশাল্লাহ। সো এখানে দেখো এভরিওয়ান শুড মাইন্ড দেয়ার বিহেভিয়ার হবে নাকি হিজ অথবা হার বিহেভিয়ার হবে। এরপরে আসো দেখো এই সেন্টেন্সটা বড়, এইভাবে তোমাদের প্রশ্ন আসে এবং এটা একটা বোর্ড প্রশ্নের একটা অংশ আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো কি বলেছে, সালাম অ্যান্ড সালমা গো টু স্কুল টুগেদার সামটাইমস দে, তাহলে এখানে খেয়াল করো সালাম অ্যান্ড সালমা দুইজন, এই জন্য এখানে আমাদের প্রোনাউন দে আছে, এটা কারেক্ট আছে। দে টেক রিক্সা বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, এখানে ইট দ্বারা কাকে বুঝিয়েছে, এটা কি স্পষ্ট, এটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার, তোমরা একটু বলো তো, তোমরা নিজেরাই বলো। এখানে সালমা এবং সালাম দুইজন নিয়ে আমরা দে বসিয়েছি, এটা ক্লিয়ার, এটা ঠিক আছে, যেহেতু প্লুরালের জন্য দে বসেছে কোনো সমস্যা নাই, পার্সন আমাদের ঠিক আছে। এইবার আসো আমাদের যে ইট বুঝিয়েছে, ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে, এটা দ্বারা কি সালামকে বুঝিয়েছে, এটা কি সালমাকে বুঝিয়েছে নাকি স্কুলকে বুঝিয়েছে? খেয়াল করে দেখো প্রোনাউন মানে কি, নাউনের প্রক্সি দিবে, তাহলে এখানে দেখো নাউন সালাম আছে, নাউন সালমা আছে, এখানে আবার স্কুল আছে। এখন ইট দ্বারা কাকে বুঝিয়েছে ভাই, ইট দ্বারা কি সালামকে বুঝিয়েছে নাকি সালমাকে বুঝিয়েছে নাকি স্কুলকে বুঝিয়েছে, উই ডোন্ট নো। সো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এটা আনক্লিয়ার আছে, সো এটা যেহেতু আনক্লিয়ার আছে এটা ক্লিয়ার করে আমাদের আনসার সঠিকভাবে বসাতে হবে। তাহলে তোমরা শিওর জানো এখানে সালামকে বুঝায় নাই, এখানে সালমাকে বুঝায় নাই, এখানে কি স্কুলকে বুঝিয়েছে। যে সালমা ইজ 5 কিলোমিটার্স এটা ভুল, সালাম ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে এটাও ভুল, তাহলে কি হবে, দ্য স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। তাহলে দেখো মজাটাই এইটা, প্রোনাউন রেফারেন্সের এইটাই মজা। এখানে ইট আছে, এই ইট কাকে বুঝিয়েছে, দ্য স্কুলকে বুঝিয়েছে, তাইলে তুমি এখানে ইট না বসিয়ে, যেহেতু এটা আনক্লিয়ার অস্পষ্ট, তুমি এটাকে ক্লিয়ার করবা, তুমি লিখবা দ্য স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। তাইলে আমি কি ভাইয়া বুঝাতে পেরেছি? এই যে প্রোনাউন রেফারেন্স নিয়ে তোমরা অনেক নিয়ম পড়ো ভাই, বেসিক না বুঝে নিয়ম পড়ে কোনো লাভ নেই, নিয়ম পড়ো একদিক দিয়ে, কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করতে যাও তখন তোমরা কিছু বুঝো না। সো নো প্রবলেম, বুঝবা, টেনশন নিও না। আসো আমরা এতক্ষণ বেসিক ডান করে ফেললাম, বেসিক শেষ। সো এখানে আমি উত্তরগুলো দিয়ে দিলাম। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া আপুরা, যে তোমরা যারা এই প্রোনাউন রেফারেন্সে ভালো করতে চাও ভাইয়া এই ক্লাসটা যথেষ্ট। আমি এর আগে অনেকভাবে অনেক ক্লাস করিয়েছি, দেখো তোমরা আমার ক্লাস করেছো এর আগে, বাট আমি এটাকে একটা আদর্শ ক্লাস হিসেবে বলবো যে তুমি যখনই ক্লাসটা করবা তোমার মোটিভেশন কাজ করবে, তুমি পারবা। এইবার আসো আমি মেইন আলোচনা চলে যাই। তোমাদের বলেছিলাম 5 টেকনিকে প্রোনাউন রেফারেন্স শেষ, এতক্ষণ আমরা বেসিক আলোচনা করেছি। তোমাদের কাছে অনেকের মনে হবে যে ভাই এতক্ষণ শুধু শুধু সময় নষ্ট করলেন, আসলে সময় নষ্ট না, তোমাদেরকে আসলে বুঝালাম যে এই যে প্রোনাউন রেফারেন্সে কোন কোন জায়গায় ভুল হতে পারে। আমরা শুরুতে যে আলোচনা করেছি সেগুলো দরকার ছিল, আমরা এখন এই যে 5টা টেকনিক এগুলো একটু দেখব। একটা টেকনিক তোমরা দেখতে পাচ্ছ, নাউনের পার্সন অনুযায়ী আমরা আমাদের প্রোনাউন রেফারেন্স শিখবো, জেন্ডার অনুযায়ী শিখব, রিলেটিভ প্রোনাউন দিয়ে শিখব, ইনডিফিনিট প্রোনাউন দিয়ে শিখব, এবং কিছু কিছু সেন্টেন্সের ওয়ার্ড মানে নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমাদের চেঞ্জ হয়, এগুলো প্রোনাউন থেকে নাউনে চেঞ্জ হয়ে যায়, প্রোনাউন থেকে কি নাউনে কনভার্ট হয়ে যায়। ওই যে বললাম আনক্লিয়ার, এগুলো আনক্লিয়ার থাকে, এগুলো দ্বারা কি থাকে, আনক্লিয়ার থাকে, অস্পষ্ট থাকে। সো এগুলাকে কি করতে হয়, স্পষ্ট করতে হয়। যেমন এই যে সালাম এবং সালমা এবং স্কুলের যেই উদাহরণটা বুঝিয়েছি না, তো এই রিলেটেড একটা আমাদের টেকনিক আমরা আজকে আলোচনা করব। আর বাকি 4টা ইনশাল্লাহ ধৈর্য নিয়ে ক্লাসটা করো, তোমার প্রোনাউন রেফারেন্সের আর কিছু লাগবে না ভাইয়া,
আমি তোমাদেরকে সেভাবেই শেখাবো ইনশাল্লাহ। আসো আমি তাহলে শুরুটাই পার্সন অনুযায়ী শেখাই। আসো আমি তোমাদেরকে শেখাবো যে পার্সন অনুযায়ী যে প্রোনাউন রেফারেন্সে ভুল থাকে সেগুলো আমরা কিভাবে আনসার করব। প্রথম কথা হচ্ছে পার্সন অনুযায়ী শিখতে হলে এইখানে আমাদের একটু বেসিক আলোচনা করতে হবে। পার্সন কত প্রকার, কি কি? আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে কি থার্ড পার্সন। সো আমি একটু বিস্তারিত তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ফার্স্ট পার্সন আমরা জানি বক্তা নিজেই, একটা সিঙ্গুলারে হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই, মনে আছে তোমাদের? সিঙ্গুলারে আই, উই হচ্ছে কি প্লুরালে। এরপর দেখো সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, এবার একটা সিঙ্গুলার যা প্লুরালতা, যেমন আমি বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তোমাদেরকে ভালোবাসি, একই কথা। ইউ দ্বারা সিঙ্গুলারে বুঝায়, ইউ দ্বারা প্লুরালও বুঝায়। এরপর দেখো থার্ড পার্সন, যাকে নিয়ে কথা হচ্ছে, যেমন হি, শি, ইট, দে, রহিম, দ্য বয়, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয়, যেমন থার্ড পার্সন সিঙ্গুলার হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল, রহিম হচ্ছে সিঙ্গুলার, দ্য বয় হচ্ছে সিঙ্গুলার। তো এই বেসিক জিনিসগুলো আমাদের জানা। এখন কথা হলো ভাইয়া প্রোনাউন রেফারেন্সে এইখানে কি ধরনের আসলে আমাদের ভুল হয়ে থাকে, কি ধরনের আমাদের প্রশ্ন এসে থাকে, আমরা একটু খেয়াল করি। যেমন দেখো ইফ রহিম স্টাডিজ হার্ড উই উইল পাস, এখানে দেখো ইফ রহিম স্টাডিজ হার্ড উইল পাস, এখানে এই উই এটা কি আসলে সঠিকভাবে বসানো হয়েছে? ছিল এখানে রহিম কিন্তু এখানে উই, তাহলে এখানে দেখো রহিম একজন, এখানে অবশ্যই আমাদের পার্সনের প্রবলেম আছে। এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার বসায় দিয়েছো তুমি ফার্স্ট পার্সন প্লুরাল, তার মানে এখানে পার্সনে ভুল আছে। এখানে উই না হয়ে রহিমের পরিবর্তে হি হবে, এখানে উই না হয়ে রহিমের পরিবর্তে হি হবে। তাহলে দেখো আমরা যদি এখানে খেয়াল করি ইফ রহিম স্টাডিজ হার্ড হি উইল পাস। এরপর দেখো এই উদাহরণটা তোমরা আশা করি পারবা। শিলা অ্যান্ড আই আর ক্লাসমেটস, শি আর গুড স্টুডেন্টস, নাউজুবিল্লাহ। খেয়াল করে দেখো ময়নারা, এইখানে দেখো ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে শিলা এবং আই আছে। তো আমরা বলছিলাম প্রোনাউন যদি তুমি দাও তাহলে এমনভাবে দিতে হবে, সঠিকভাবে বসাতে হবে এবং ক্লিয়ার করে বসাতে হবে। এইখানে বলা আছে ক্লাসমেটস 2 জন এবং স্টুডেন্টসও 2 জনকে বুঝাইছে, যেহেতু ভার্বটা প্লুরাল, এইখানে তুমি শিলার পরিবর্তে শি বসিয়েছ, তাহলে আমি কোথায় গেলাম রে ভাই? এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তার মানে প্লুরাল হবে। এইখানে অবশ্যই শিটা ভুল আছে, যেহেতু শিটা ভুল আছে আমরা এর পরিবর্তে শিলা এবং আমি, এর মানে কি তোমরা নাকি আমরা? আমি যদি বলি শিলা এবং আমি, শিলা এবং আমি, মিলা এবং আমি, রহিম এবং আমি, এ দ্বারা কি বুঝায়? আমরা বুঝায়। দ্যাট মিনস এখানে কি হবে? উই আর গুড স্টুডেন্টস। আবার এখানে যদি ধরো শিলা অ্যান্ড হি থাকতো, শিলা অ্যান্ড হি যদি থাকতো, তাহলে শিলা অ্যান্ড হি, শিলা এবং সে, তার মানে তারা, তখন হয়ে যেত কি তারা। যেহেতু আমি আছি এই কারণে আমাদের আমরা হয়েছে। আবার যদি বলতাম শিলা অ্যান্ড হি, তখন শিলা অ্যান্ড হি এর পরিবর্তে আমরা প্রোনাউনটা কি দিতাম? দে দিতাম। বুঝতে পেরেছ? ওকে, আসো আরও কিছু উদাহরণ দেখাই। দেখো 5টা টেকনিক, এই 5টা নিয়ম যদি তুমি ভালো করে বুঝো তোমার আর কোনো ক্লাস করা লাগবে না ইনশাআল্লাহ। দেখো শহীদুল ইজ অ্যাবসেন্ট, তাহলে শহীদুল এখানে এই ব্যাটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এইখানে যখন তার প্রোনাউনটা ইউজ করছো, পার্সনটা যখন ইউজ করছো, তখন তুমি বানিয়ে দিছো ভাই প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল বানিয়ে দিয়েছো। আমরা জানি থার্ড পার্সন প্লুরাল হবে না, অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার হবে, এখানে হি হবে। এখানে কি হবে? হি হবে। এরপরে আসো আমি যদি আরেকটা উদাহরণ দিই, দ্য টিচার ইজ স্ট্রিক্ট। খেয়াল করে দেখো দ্য টিচার ইজ স্ট্রিক্ট, এখানে টিচার নাউন এবং এর পরিবর্তে তুমি ইউ বসাবা, তুমি টিচারের পরিবর্তে ইউ বসাবা না। এই টিচার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেকেন্ড পার্সন তুমি কেন নিবা? তুমি থার্ড পার্সন যেহেতু আছে তার মানে অবশ্যই থার্ড পার্সন কিছু নিবা। এখন কথা হচ্ছে এইখানে ইউ হবে না, এখানে হবে হি। এইখানে যদি হি হয় তাহলে আমাদের অ্যান্সারটা হবে হি লাভস দ্য স্টুডেন্টস। এখন অনেক সময় অনেকে আমরা বলতে পারি ভাইয়া টিচারটা তো ম্যামও হইতে পারে, টিচার তো হচ্ছে ম্যাম হইলে তো আর হি দিবা না, তুমি ম্যাম হইলে এখানে শি দিবা, তাই না? তার মানে এক কথায় দ্য টিচার আছে যেহেতু তুমি হি অথবা কি শি ইউজ করতে পারবা। তাহলে দেখো পার্সনের জায়গাটা আমরা আশা করি বুঝতে পেরেছি। পার্সন যখন থাকবে সেই ক্ষেত্রে তোমার থার্ড পার্সন আছে, তুমি প্রোনাউনটা যখন নিবা থার্ড পার্সনে নিবা, বা থার্ড পার্সন সিঙ্গুলার আছে থার্ড পার্সন সিঙ্গুলার নিবা। এইখানে দেখো এইখানে তোমার আছে থার্ড পার্সন, এখানে আছে ফার্স্ট পার্সন, তাহলে শিলা এবং আমি মিলে কি আমরা হই, শিলা এবং তুমি মিলে তোমরা হও, ঠিক আছে? শিলা এবং রহিম, করিম, আব্বাস, তার মানে কি তারা হয়, তখন দে হবে। এরপরে খেয়াল করে দেখো শহীদুলের পরিবর্তে হি হবে, দ্য টিচারের পরিবর্তে হি অথবা শি হবে। সো এই পার্সনগুলো আমরা মোটামুটি দেখলে বুঝি, এগুলো আমরা পারি, কোনো সমস্যা নেই। 1 নাম্বার নিয়মটা বা 1 নাম্বার টেকনিকটা আশা করি বুঝতে পেরেছ। এবার 2 নাম্বার টেকনিক যেটা বললাম জেন্ডারের সমস্যা,
বেটারে বেটি বানিয়ে দেওয়া, বেটিরে বেটা বানিয়ে দেওয়া, এটা কিন্তু আমরা দেখে আসছি। সো এটা আশা করি বুঝতে পারো। তো আমি তোমাদেরকে একটু আগে দেখাই যে বেটা বেটি এবং হচ্ছে জ্বর এবং অপ্রাণী, এটা একটু বুঝাই। সো একটু খেয়াল করে দেখো যে পুরুষবাচক যেগুলো দেখলেই তো বুঝতে পারবো নাকি, বেটাবাচক রহিম, ব্রাদার, ফাদার, এরকম অনেকগুলো আছে। তো তাদের পরিবর্তে আমরা হি, হিম, হিজ, সাবজেক্টিভে আমরা হি বসাই, অবজেক্টিভে হিম বসাই, পসেসিভে হিজ বসাই, তাই না? এরপরে দেখো যদি ফিমেল থাকে, ফিমেল থাকলে যেমন রিনা, মাদার, সিস্টার, ঠিক আছে, বউ, যত কিছু আছে, তো এইখানে আমরা শি, হার, হার্টস বসাই। আর নিউটার যেমন টেবল, বুক, ডগ, বেবি, এই বেবি থাকলে অনেকে হি বসায় না, বেবি থাকলে ইট বসাই আমরা, তো এই ক্ষেত্রে ইট অথবা ইটস হয়। তো জেন্ডার চিনালাম, তোমরা মোটামুটি আশা করি বাংলায় লিঙ্গ পড়েছ, লিঙ্গ পুরুষবাচক, স্ত্রীবাচক, তাই না, এগুলো পড়ছো। এরপর নিউটার, এটাও পড়ছো, ঠিক আছে। এখন কথা হলো যে ভাইয়া আমাদের এইখানের প্রশ্নগুলো কিভাবে আসে বা কিভাবে আমরা ভুলগুলো সংশোধন করি। দেখো জামাল ডিড হার হোমওয়ার্ক, জামাল, তুমি জামাল রে জামিলা বানায় দিলা, এখানে ছিল জামাল, তুমি হার বইলা জামিলা বানায় দিছো। ছিল শরীফ, তুমি বানায় দিছো শরীফা, তাহলে শরীফ থেকে শরীফা বলা যাবে না, জামাল থেকে জমিলা বলা যাবে না, তাহলে এখানে অবশ্যই জামাল ডিড হিজ হোমওয়ার্ক হবে। কি হবে? হিজ হোমওয়ার্ক হবে। এরপর দেখো আমি যদি আরও কিছু উদাহরণ দেই, যদি আমি এরকম উদাহরণ দেই এইভাবে যে শরীফ গট হার অ্যাসাইনমেন্ট, তাহলে এইখানে খেয়াল করে দেখো শরীফ গট হার অ্যাসাইনমেন্ট হবে নাকি হিজ অ্যাসাইনমেন্ট হবে? হিজ অ্যাসাইনমেন্ট হবে। আবার তুমি যদি বলো শরীফা গট, এইখানে আবার হিজ হবে না, তখন কি হবে? হার অ্যাসাইনমেন্ট। তাহলে এইখানে আমরা এর আগেও ডিসকাশন করেছি আমাদের জেন্ডার যদি পুরুষ থাকে পুরুষে দিবা। যেমন আমি এখানে এভাবে বলি দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ অথবা হার অথবা ইটস মাদার। তাহলে বলো তো এখানে কি হবে অ্যান্সার? খেয়াল করে দেখো দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ অথবা হার অথবা ইটস মাদার। তো এখানে তুমি খেয়াল করে দেখো এই যে বেবি, এ কি পুরুষ, এ কি মেল, ফিমেল নাকি নিউটার? একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি, এটা যেহেতু নিউটার, দ্যাট মিনস এখানে আমাদের হারও হবে না, হিজ হবে না, অ্যান্সার কি হবে? ইটস হবে। তো আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো যে মেল থাকলে ওই যে মেলের যে প্রোনাউনগুলো আছে সেগুলো, যেগুলাতে তোমার ফিমেল আছে ফিমেইলের যে প্রোনাউনগুলো আছে সেগুলো তোমার দিতে হবে। আর যেগুলো নিউটার, এই যে নিউটার টেবল, বুক, ডগ, বেবি, এগুলো নিউটারে দিতে হবে। আশা করি তোমরা দ্বিতীয় টেকনিকটা বুঝছো। পার্সন এবং জেন্ডার এই দুইটা টেকনিক খুব সহজ আছে। এরপর আমরা চলে যাব 3 নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো প্রথম কি দেখলাম? পার্সন। পার্সন তো বুঝছো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী তোমাদের প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। নাম্বার 2 তোমাদেরকে দেখিয়েছি যে জেন্ডার, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, নিউটার হলে নিউটার। অ্যান্ড দেন আমরা এখন শুরু করতে যাচ্ছি রিলেটিভ প্রোনাউন। আসো রিলেটিভ প্রোনাউনের বিষয়টা যদি আমি বলি, একটু বেসিক দিয়ে বলতে হবে তোমাদেরকে। রিলেটিভ প্রোনাউন হু আছে, হুম আছে, হুজ আছে, হুইচ আছে, দ্যাট আছে। সাধারণত এগুলোই ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি হু এবং হুইচ এই দুইটা বেশি আসে। সো একটু খেয়াল করে দেখো, হু ব্যক্তির ক্ষেত্রে এবং সাবজেক্ট হিসেবে, এবং কী হিসেবে? সাবজেক্ট হিসেবে। আর হুম, এই দুইটার মধ্যে অনেকে পার্থক্য বুঝো না, আমি সহজে বুঝিয়ে দিই। হুর পরে ভার্ব থাকবে, মনোযোগ দাও, হুর পরে ভার্ব থাকবে আর হুমের পরে সাবজেক্ট ভার্ব থাকবে। এটা সাবজেক্ট হিসেবে বসে, এটা অবজেক্ট হিসেবে বসে। তাহলে দুইটার একটু ক্লিয়ার হয়ে নাও। হু সাবজেক্ট হিসেবে বসে ব্যক্তির ক্ষেত্রে, হুমও ব্যক্তির ক্ষেত্রে অবজেক্ট হিসেবে বসে। তাহলে পার্থক্য জাস্ট সাবজেক্ট এবং অবজেক্টে। হু সাবজেক্ট, হুম হচ্ছে কি অবজেক্ট, বাট দুইটাই কি ব্যক্তির ক্ষেত্রে বসে। তাহলে ভাই কীভাবে বুঝবো শর্টকাটে বলেন? শর্টকাটে হচ্ছে এই হুর পরে ভার্ব বসে আর হুমের পরে সাবজেক্ট ভার্ব বসে। আসো আমি একটু ক্লিয়ার করে দিই। দ্য বয় ব্যক্তি আছে, ইজ ভার্ব আছে। তাহলে আমরা জানি ব্যক্তি আছে আবার ভার্ব আছে, তার মানে অ্যান্সার হু। আবার দেখো দ্য টিচার ব্যক্তি আছে আবার এখানে ভার্ব আছে, তার মানে এখানে হু। এখানে দেখো ব্যক্তি আছে কিন্তু ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, তার মানে কি হবে? হুম হবে। ওই যে তোমাদেরকে টেকনিকটা দেখালাম যে ব্যক্তিবাচক সাবজেক্ট, তার মানে হচ্ছে এরপরে ভার্ব থাকবে, আর ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে এখানে সাবজেক্ট ভার্ব থাকবে। দেখো দ্য ম্যান ব্যক্তি আছে,
এরপরে সাবজেক্ট ভার্ব আছে, এজন্য হুম হয়েছে, হালকা পার্থক্য। এরপরে দেখো ভাইয়া পুরা দ্য গার্ল ব্যক্তি, এবার দেখো ইউ ইনভাইটেড, তার মানে এইখানে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে তুমি কি হুকে নিবা না হুমকে নিবা? অবশ্যই কি হুমকে নিবা। তাহলে এই হু আর হুম এই দুইটাকে আমি বুঝাতে পেরেছি ভাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো মালিকানা বুঝাতে, এটা খুবই ইজি, এটা খুবই ইজি। এটা কোনো ব্যক্তি বা প্রাণীর মালিকানা বুঝায়, বস্তুরও মালিকানা বুঝায়। তার মানে এটা কি বুঝাবে? আমার তোমার, যেমন আমার বউ তোমার বউ, আমার বাড়ি তোমার বাড়ি, আমাদের ঘর আমাদের বাড়ি, আমাদের নারী আমাদের, মানে আমার তোমার আমাদের, আমার 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 করিকে যারা, মানে মালিকানা বুঝায়। তো এটা খুবই ইজি, আগেও নাউন থাকবে পরেও নাউন থাকবে। যেমন দা বয় হুজ ফাদার, যার বাবা, মালিকানা বুঝাচ্ছে। দ্য ক্যাট হুজ টেল, যার লেজ, তার মানে এই ক্যাটের লেজকে বুঝাচ্ছে, ছেলের বাবাকে বুঝাচ্ছে, দ্যাট মিনস এটা মালিকানা বুঝাচ্ছে। দুইটা নাউন থাকবে এবং মালিকানা বুঝাবে। এরপরে আসো হুইস, বস্তুর ক্ষেত্রে এটা আমরা খুব ভালো করে জানি, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে যেমন দ্য বুক হুইস, দ্য ডগ হুইস, এই দুইটা বস্তু আছে এই জন্য আমাদের হুইস হবে, ঠিক আছে। আর দ্যাট এটা ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসে, তবে আমরা ইনফর্মাল ইংলিশে দ্যাটটা ইউজ করলেও আমরা ফর্মাল ইংলিশে দ্যাট এবং হুইসের ক্ষেত্রে বেশিরভাগই হুইসকে অ্যান্সার করি। তারপর জেনে রাখো, যেমন এখানে দেখো দ্য ম্যান দ্যাট হেল্পড মি, এটা হু হেল্প মি বলতে পারো, আবার দ্যাটও বলতে পারো, বাট আমরা ফর্মাল ইংলিশে হুটাকে ইউজ করি। আবার দেখো দ্য কার বস্তু, তাহলে দ্য কার হুইস আই বট, এখানে হুইসও দেওয়া যায় দ্যাটও দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের দ্যাটকে দিলেও অ্যান্সার হবে, হুইস দিলেও অ্যান্সার হবে, তবে তোমরা হুইসটাই অ্যান্সার করিও, এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়। সো আরও কিছু নিয়ম আছে, যেমন কমা থাকলে আবার তুমি হুইস দিবা না। হ্যাঁ, আমাদের রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ এগুলো তোমাদের এখন অ্যাডমিশন টেস্টে লাগতে পারে, তাও আসে না, তারপরও বলে দিই যে কমা থাকলে তখন তুমি চোখ বন্ধ করে অবশ্যই অবশ্যই তুমি দ্যাট ইউজ না করে হুইস ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা, সো এই রিলেটিভ প্রোনাউনগুলো আমি একটু দেখলাম তোমাদের। এখন দেখো কী ধরনের আসলে আমাদের প্রশ্নগুলো বা কিভাবে আসলে প্রশ্ন আসতে পারে। যেমন দ্য বয় হুইস ইজ রানিং ইজ মাই ব্রাদার, তোমরা দেখেই বুঝতে পারছো এইখানে হুইস হবে না, কারণ এটা ব্যক্তিবাচক আছে এবং এরপরে ভার্ব আছে, তার মানে অ্যান্সার হুইস না হয়ে অ্যান্সার হবে হু, বুঝতে পেরেছো। এরপর দেখো দ্য বুক হুইজ, তাহলে দেখো দ্য বুক এটা কি ব্যক্তি না বস্তু? এটা ব্যক্তি না, যেহেতু এটা ব্যক্তি না তার মানে এখানে হু হতে পারে না, এটা অবশ্যই কি হবে? হুইস হবে অথবা দ্যাট হবে। তাহলে দ্য বুক হুইস ইজ অন দ্য টেবিল ইজ মাইন। আবার দেখো দ্য লায়ন হু রোড, এই যে দ্য লায়ন, এবারটা কি ব্যক্তি? না, আমরা জানি বস্তু বা প্রাণীর ক্ষেত্রে হুইস হয়, আবার দ্যাটও হতে পারে, তাহলে এখানে তুমি হুইস অথবা দ্যাট যেটাই দাও অ্যান্সার হবে। এরপর দেখো দ্য ম্যান হু কার, দ্য ম্যান হু কার হইল, দ্য ম্যান ব্যক্তি দেখে অনেকে হু দিয়ে দিবা, না ভাইয়া, এখানে দ্য ম্যান এই যে মানুষের কার, ছেলের বাবার, বিড়ালের লেজ, তার মানে এটা হচ্ছে মালিকানা বুঝায়, মালিকানা বুঝালে আমাদের হু না হয়ে অ্যান্সার কি হয়? হুজ হয়। তাহলে ভাইয়া হুজ বুঝতে পেরেছ। এরপরে যদি আমি যাই 4 নম্বরে ইনডিফিনিট প্রোনাউন। সো ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে যেগুলো আছে, বিশেষ করে আমি এগুলা যেগুলো আসে সেগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো আসে যেমন আইদার, দেখো আইদার, নাইদার, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, তারপর হচ্ছে নোবডি, ইচ, ওয়ান, এগুলো ইনডিফিনিট প্রোনাউন। তো এইটার একটা শর্টকাট আছে, এই ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয় এবং প্রোনাউনটা সিঙ্গুলার হয়, মনে রাখবা। যেমন আমি যদি বলি যে এনিওয়ান, এনিওয়ান ক্যান ডু দেয়ার ডিউটি, না ক্যান ডু হিজ ডিউটি, ইনফর্মালি অনেকে ব্যবহার করে থাকে, বাট আমাদের হিজ অথবা হার বসাইতে হয়, কারণ প্রোনাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। আবার তুমি যদি বলো যে সামবডি, সামবডি ক্যান ডু দেয়ার ডিউটি না বলে আমরা এইভাবে বলবো সামবডি ক্যান ডু হিজ ডিউটি, তাহলে এখানে আমরা এভাবে ইউজ করে থাকি। সামওয়ান, এনিওয়ান, এনিবডি, এভরিবডি, নো ওয়ান, এগুলো থাকলে আমাদের ভার্বটা আমরা সিঙ্গুলার নিব, আবার প্রোনাউনটাও সিঙ্গুলার নিব। কিন্তু এখানে একটু আমি এক্সেপশন বলছি, ওয়ান থাকলে আমরা ফর্মাল ইংলিশে বা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হচ্ছে ওয়ান থাকলে ওয়ান্স হয়, ওয়ান থাকলে কি হয়? ওয়ান্স হয়। যেমন ওয়ান মাস্ট অবে ওয়ান্স প্যারেন্টস, ওয়ান মাস্ট অবে ওয়ান্স প্যারেন্টস, তো এখানে ওয়ান থাকলে কি হবে? ওয়ান্স হবে। আসো আরও বিস্তারিত এগুলো অনেক আছে, আমি একটু দেখাবো একটু পরেই, সমস্যা নাই। তবে একটু খেয়াল করে দেখো, যদি আইদার নাইদার না থেকে আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নর থাকে, তখন দ্বিতীয় সাবজেক্ট এই অরের পরে যে সাবজেক্ট আছে, যেমন আইদার দ্য বয়েজ অর দ্য টিচার, এই টিচার অনুযায়ী হবে, তাহলে টিচার হচ্ছে সিঙ্গুলারের জন্য হিজ হবে। আবার দেখো আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস,
তার মানে এই যে পরে, এই অরের পরে যে আছে, অরের পরে যেই পার্সনটা আছে সেটা অনুযায়ী তোমার কি করতে হবে, প্রোনাউন বসাইতে হবে। যেমন দেখো অর দ্য টিচার, এই জন্য হিজ হয়েছে। আবার এখানে দেখো আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস প্লুরাল, এই জন্য দেয়ার হয়েছে। সো এটা একটা এক্সেপশন যে আইদার অর নাইদার নরের ক্ষেত্রে আমরা এই অরের পরে যে থাকবে সেটা অনুযায়ী আমরা প্রোনাউনটা নিব। যেমন এখানে আছে দ্য টিচার, হয়ে যাবে কি হিজ সিঙ্গুলার। আবার দেখো স্টুডেন্টস প্লুরাল, এই জন্য দেয়ার হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। আসলে এক্সাম্পল দিলে আরও বুঝতে পারবা। আমি আবার বলছি, টেকনিক 4-এ ইনডেফিনিট প্রোনাউন এগুলো থাকলে আমাদের ভার্বটা সিঙ্গুলার এবং প্রোনাউনটাও কি হয়, সিঙ্গুলার হয়। আসো আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। যেমন দেখো ইচ অফ দ্য স্টুডেন্ট সাবমিটেড দেয়ার, ইচ আছে, ইচ থাকলে কি প্রোনাউনটা দেয়ার হবে? তোমরা নিজেরাই বলো, বলো ইচ থাকলে আমাদের দেয়ার হবে নাকি হিজ অথবা হার হবে? তোমরা বলো তো, এখানে দেয়ার হবে নাকি হিজ অথবা হার হবে? অবশ্যই এখানে হিজ অথবা কি হবে, হার হবে। এরপরে আসো আমি তোমাদেরকে যদি বলি নাইদার অফ দ্য প্লেয়ার্স ব্রট দেয়ার আইডি, তাহলে এইখানে খেয়াল করে দেখো, এগুলো খুব সুন্দরভাবে নোট করবা। তোমরা যারা ক্লাস করছো সুন্দরভাবে আমি যেভাবে পড়িয়েছি সেভাবে নোট করবা। এবং তোমরা অনলাইনে অফলাইনে অনেক ক্লাস দেখেছো, আমি শিওর বলবো যে এইভাবেই ক্লাস কেউ করায় নাই। যদি কেউ করিয়ে থাকে তাহলে এই ক্লাসের পরে হয়তো মডিফিকেশন করে করায়। সেই জন্য তোমরা মনে করবা তোমরাই ক্লাস শুরুতে করছো এবং তোমরাই সেটাকে আয়ত্ত করছো, তোমরা সেটাই বুঝে আনসার করার চেষ্টা করছো। তো এইটা মাথায় রাখবা। যেমন এখানে দেখো আমি বললাম ইচ অফ দ্য স্টুডেন্টস সাবমিটেড দেয়ার ফর্ম, তাহলে এখানে আমরা ইচ থাকার কারণে হিজ অথবা হার নিয়েছি। আবার দেখো নাইদার থাকার কারণে আমরা দেয়ার না বসিয়ে আমরা হিজ অথবা হার বসাবো, তাহলে দেয়ার হবে না, এখানে কি হবে, হিজ অথবা হার। যে নাইদার অফ দ্য প্লেয়ার্স ব্রট হিজ অথবা হার আইডি। সো দেখো এভরিওয়ান শুড মাইন্ড হিজ অথবা হার বিহেভিয়ার। এবার দেখো ওয়ান মাস্ট ডু দেয়ার ডিউটি সিনসিয়ারলি, এটা তোমরা নিজেরা করো তো, ওয়ান মাস্ট ডু দেয়ার ডিউটি সিনসিয়ারলি। এখানে ওয়ান মাস্ট ডু দেয়ার হবে বলো তো? আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছিলাম যে ওয়ান থাকলে কি হয়, ওয়ান্স হয়, ওয়ান থাকলে কি হয়, ওয়ান্স হয়। ওকে, এইবার আসো এইবার আসো আমাদের লাস্ট টেকনিক। লাস্ট টেকনিক হচ্ছে আমাদের 5, যেটা আনক্লিয়ার, যেটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। দেখো তোমাদের প্রোনাউন রেফারেন্সে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এইটা থেকে, এই নিয়ম থেকে। বাট এই নিয়মটা তোমরা অনেকে ধরতে পারো না বলে তোমাদের কাছে কঠিন মনে হয়। বাট কঠিনের কিছু নেই, তোমরা অবশ্যই মনোযোগ দিবা, আমি সেভাবেই তোমাদেরকে ঠান্ডা মাথায় বুঝাবো। এটাই সবচেয়ে বেশি আসে। ধরো তোমাদের 5টা আসে না, ধরো এই 5টার মধ্যে মিনিমাম 1টা 2টা 3টা, আবার কিছু কিছু পরীক্ষায় 5টা ওয়ার্ডস আমি দেখছি। কিছু 2019 সালের একটা বোর্ড প্রশ্ন দেখলাম 5টাই আসছে তোমার এই নিয়মে। সো এইটা তোমাদেরকে বুঝতে হবে। সো নো প্রবলেম, আমরা এখন বুঝবো। আর তোমরা অনেকেই বলছো যে ভাইয়া কোন বই থেকে প্র্যাকটিস করবো। আমি তোমাদেরকে বলেছি যে এইটা তোমাদের কাছে অনেকের কাছে আছে, এখান থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে একবারে ধরে ধরে ঠান্ডা মাথায় তোমরা এগুলো কি করবা, সলভ করবা। তাহলে দেখবা যে প্রোনাউন রেফারেন্সে 5 আউট অফ 5 পাওয়া কোনো ব্যাপারই না। আমার ক্লাস করলা, নিয়ম বুঝলা, সব কিছু করলা, কিন্তু তুমি প্র্যাকটিস করছো না, আলটিমেটলি কোনো লাভ হবে না। তো আমি তোমাদের বলবো এটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবা, যাতে করে তোমরা এই টপিকে মিনিমাম 5 আউট অফ 5 না পেলেও 4 পেতে পারো। ধরো 5 আউট অফ 5 মিস হয়ে গেল, বাট 4 তোমার নিশ্চিত করতে হবে যদি A+ পেতে চাও। আমি বিশ্বাস করি যারা ক্লাস করবে এবং প্র্যাকটিস করবে তাদের জন্য এনাফ 5 আউট অফ 5 পাওয়া। ওকে, আসো আমরা তাহলে এটা আলোচনা করি। দেখো যখন প্রথম সেন্টেন্সের একটা নির্দিষ্ট কথার পরে সেন্টেন্সের পরে কিছু নির্দিষ্ট ওয়ার্ড, যেমন ইট, ইটস, ইট ইজ, দ্যাট, তারপর দিস, দোজ, দে, দেম, হি, শি, উই, এগুলো বসানো হয়, তখন এটা ক্লিয়ার করা দরকার। ওই যে তোমাদের শুরুতে দেখাইলাম যে সালাম, সালমা, স্কুল, এরপরে ইট বসানো ছিল। কি বসানো ছিল? ইট বসানো ছিল, তাই না? সো ইট দ্বারা কাকে বুঝিয়েছে? সালামকে নাকি সালমাকে নাকি হচ্ছে স্কুলকে বুঝিয়েছে? এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। আনক্লিয়ার আছে, তোমাকে ক্লিয়ার করে বসাতে হবে। আবার ধরো এরকম অনেক প্রশ্ন আছে, এগুলো আমি দেখাবো একটু পরে। এই আনক্লিয়ারগুলাকে তোমাদের ক্লিয়ার করতে হবে। তবে ইট, ইটস, দিস, দ্যাট, দিস, দোজ, দে, দেম, হি, শি ইত্যাদি ব্যবহার আগে নির্দিষ্ট সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় দিতে হবে। মানে এগুলো ক্লিয়ার করে বসাতে হবে। এগুলো কি ক্লিয়ার করে বসাতে হবে। আমি উদাহরণ দিব, অনেকগুলো উদাহরণ দিব, তোমরা অবাক হয়ে যাবে যে ভাই এত উদাহরণ দিচ্ছেন। যেমন দেখো, দ্য স্টুডেন্টস মেড দ্য প্রিন্সিপাল, হি ওয়াজ অ্যাংরি। খেয়াল করে দেখো, দ্য স্টুডেন্টস মেড দ্য প্রিন্সিপাল। এখানে দেখো স্টুডেন্টস এটাও নাউন, আবার প্রিন্সিপালও কি নাউন।
এখন তুমি যে প্রোনাউনটা বসিয়েছো ভাই, এটা কি মামুর বাড়ির আবদার যে আমি বসিয়ে দিলাম শেষ? না, এখানে তোমার এই যে হিটা কার জন্য বসিয়েছো? এখানে স্টুডেন্টসকে বুঝিয়েছো নাকি প্রিন্সিপালকে বুঝিয়েছো? তাহলে স্টুডেন্টস মেড দ্য প্রিন্সিপাল। এখন ছাত্র এবং শিক্ষকের ক্ষেত্রে রাগ করে কে? রাগান্বিত কে থাকে? বলো তো, তোমার কমন সেন্সে কি বলে? অবশ্যই সেখানে তুমি বলবা কি, দ্য প্রিন্সিপাল। খেয়াল করে দেখো ভাই, খুবই ইজি এই টপিক থেকে, মানে সরি এই টেকনিকটা, এই রুলটা থেকে সবচেয়ে বেশি আসে। বাট এই 5টা রুলের মধ্যে এই রুলটা যদি তুমি বুঝো, তুমি অনায়াসে অনায়াসে 2-3 পাবা। আগেরগুলো তো সহজ ভাই, পার্সন, জেন্ডার, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, এগুলো খুব ইজি। এরপরে আসো, আমি তোমাদেরকে যদি আরও কিছু উদাহরণ দেখাই, অনেক উদাহরণ দেখাবো, নো প্রবলেম, অনেক উদাহরণ দেখাবো। দেখো, এটা তোমাদের একটা বোর্ড কোয়েশ্চেন, দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন না। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ। তার মানে এখানে দেখো হুইসের ব্যবহার ঠিক আছে, কারণ এখানে অনেস্টি এটা কি আছে, বস্তুবাচক, তার মানে এটা ঠিক আছে। এইবার দেখো ইট বস্তুবাচক, এর জন্য অনেস্টি, এটাও ঠিক আছে। তার মানে এটাও প্রোনাউন, এইটাও আমাদের প্রোনাউন, এই দুইটার ব্যবহারই ঠিক আছে, কারণ অনেস্টির পরিবর্তে আমরা ইট বসিয়েছি। আবার এখানে খেয়াল করে দেখো রিলেটিভ প্রোনাউন, এখানে হুইস কেন হয়েছে? অনেস্টি থাকার কারণে, এটাও ঠিক আছে। কিন্তু এইখানে দেখো ইট, এই যে ইটটা আছে 3 নাম্বার যে প্রোনাউনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইটটা কার জন্য বসিয়েছে? এটা কি অনেস্টির জন্য বসিয়েছে নাকি এটা হ্যাপিনেসের জন্য? এটা তো নাউন, তাই না? হ্যাপিনেসও কি নাউন, নাকি হ্যাপিনেসের জন্য বুঝিয়েছে? আমার তো বুঝতে হবে, তাই না? খেয়াল করে দেখো, এটা কি ক্লিয়ার না আনক্লিয়ার? যে বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস। তার মানে সততা এবং হ্যাপিনেস, এই যে সুখ, এই দুইটাই হচ্ছে আমাদের নাউন। এই দুইটা যেহেতু নাউন, তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ইট দ্বারা হ্যাপিনেসকে বুঝিয়েছে নাকি অনেস্টিকে বুঝিয়েছে। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। দেখো ভাই, এই টপিকটা খুবই ইজি, যদি তুমি মনোযোগ দাও তাহলে তোমরাই এখন আশা করি পারবা। এইখানে অনেস্টিকে বুঝিয়েছে নাকি হ্যাপিনেসকে বুঝিয়েছে? দেখো, উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ। হ্যাপিনেস ছাড়া নাকি অনেস্টি ছাড়া? দেখো কমেন্ট করো। উইদাউট ইট, এখানে ইট দ্বারা কাকে বুঝিয়েছে? আনক্লিয়ার কে? ইট দ্বারা আনক্লিয়ার বুঝাচ্ছে না, তাহলে এটা হয় হ্যাপিনেস হবে নাহলে অনেস্টি হবে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ, মহৎ জীবনের জন্য কেউ স্বপ্ন দেখতে পারে না কি ছাড়া? সুখ ছাড়া নাকি অনেস্টি ছাড়া? অবশ্যই এখানে আমাদের অ্যান্সার কি হবে? অনেস্টি। এখানে কি হবে? অনেস্টি। আবার দেখো দোজ, এই দোজ দ্বারা কাকে বুঝিয়েছে? এটাও তো আনক্লিয়ার, তাই না? এই দোজ দ্বারা কি অনেস্টিকে বুঝিয়েছে নাকি এই দোজ দ্বারা হচ্ছে আমাদের হ্যাপিনেসকে বুঝিয়েছে? এইখানে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই জন্যই দেখতে হবে আগে, আমাদের এই জন্যই আনক্লিয়ারকে ক্লিয়ার করে বসাতে হয়। এই দোজ দ্বারা কাকে বুঝাচ্ছে? দোজ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট। তার মানে হচ্ছে যারা তাদের সময়ে কি ছিল? গ্রেট, মহৎ ছিল, তারা কি ছিল? সৎ ছিল। তার মানে এই দোষ দ্বারা কাকে বুঝিয়েছে? এই প্রোনাউনটা দ্বারা কাকে বুঝিয়েছে? তুমি বলো তো, রহিমকে, করিমকে, নাকি দ্য পিপল অথবা পিপল হু ওয়ার গ্রেট? তাহলে তুমি এখানে বলতে পারো দ্য পিপল অথবা পিপল হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট। তাহলে এইখানে দেখো আনক্লিয়ার আছে, তুমি পিপল দিয়ে বসায় দাও। তুমি তো বুঝতেছো এখানে যেহেতু কারো নাম নাই, তার মানে হচ্ছে তুমি পিপল বসাও। রহিমও নাই, করিমও নাই, জরিনাও, সকিনা নাই, কেউ নাই, তুমি পিপল বসাই দিলে অ্যান্সার শেষ। আসো আরও উদাহরণ আছে ভাই, আরও উদাহরণ আছে। আজকে এই টপিকটা বা এই টেকনিক 5টায় আমি অনেক সময় দিব। তোমাদের অনেকে মনে হইতো ভাই এত বড় ক্লাস, বাট আমি চাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা যদি প্রোনাউন রেফারেন্সের এই ক্লাসটা বুঝো, তোমাদের আর কোনো টেনশন নেই। ওকে, সো এখানে খেয়াল করে দেখো, বাংলাদেশ ইম্পোর্টস মেনি গুডস, দে আর ভেরি কস্টলি। খেয়াল করে দেখো, বাংলাদেশ একটা নাউন। আবার দেখো মেনি গুডস, এটা আরেকটা কি? নাউন। এখন খেয়াল করে দেখো ভাই, এই দে আর ভেরি কস্টলি, এইখানে কি বাংলাদেশ বেশি, বাংলাদেশ কস্টলি, নাকি এই যে গুডস, দিস গুডস হচ্ছে কস্টলি বুঝাচ্ছে? বলো তো, এখানে বাংলাদেশকে বুঝাইছে নাকি এই পণ্যগুলাকে বুঝাইছে? এই পণ্যগুলাকে বুঝাইছে। দ্যাট মিনস এখানে তোমার দে দ্বারা কাকে বুঝাইছো সেটা ক্লিয়ারলি লিখতে হবে। 5 নাম্বার নিয়মটা এইটাই ভাই, আনক্লিয়ার আছে ক্লিয়ার করবা, এবং এই নিয়মটা যারা বুঝে না তারা টেনশনে শেষ। তা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা খুব ইজিলি এটা বলতে পারবা, বাংলাদেশ ইম্পোর্টস ম্যানি গুডস, দিস গুডস আর ভেরি কস্টলি। ঠিক আছে, এরপর দেখো, এটাও তোমাদের একটা বিগত সালের প্রশ্ন। দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইজ আ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ।
শি অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাডশেড। খেয়াল করে দেখো, খুবই ইজি, চিন্তা করবা না। দ্য লিবারেশন অফ ওয়ার, দ্য লিবারেশন একটা নাউন, এরপর বাংলাদেশ নাউন, তারপর দেখো ইভেন্ট নাউন, আবার লাইফ নাউন। এখন এই শি দ্বারা কাকে বুঝিয়েছে, এটা কি স্পষ্ট, এটা কি ক্লিয়ারলি বলা আছে ভাই? তুমি তো অনেকগুলো নাউন দেখলা, তাই না? দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ধরো এই পুরোটা একটা ধরলা, এটা একটা নাউন। আবার তুমি ধরলা হচ্ছে ন্যাশনাল লাইফ, এটা একটা বুঝাইলে। আবার বাংলাদেশ একটা দেশ, এটাও তুমি ধরলা। এখন এই যে শি দ্বারা কাকে বুঝিয়েছে বলো তো? এখানে কি রহিমা, জরিনা, সকিনা এদেরকে বুঝাইছে? না, এখানে বাংলাদেশকে বুঝাইছে। আমরা জানি দেশকে, আমরা জানি দেশ হচ্ছে মাতৃভূমি, আর মাতৃভূমি থাকলে আমাদের শি আমরা সম্বোধন করি। তো সেই ক্ষেত্রে এইখানে শিটা না বসিয়ে আমরা ক্লিয়ারলি বলতে পারি বাংলাদেশ অ্যাচিভড দেয়ার ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাডশেড। তাহলে আমরা এখানে কি বলতে পারি? দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাডশেড। ওকে, সো এইখানে আশা করি আমরা বুঝতে পেরেছি। এরকম আরও উদাহরণ আছে, আমি উদাহরণগুলো দেখাবো ভাই। তোমরা অনেকেই বোরিং ফিল করবা, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি এই টপিকটা যদি এভাবে পড়ো তুমি মার্ক পাবাই। এরপরে খেয়াল করে দেখো, অন দ্য নাইট অফ মার্চ 25, 1971 দ্য পাকিস্তান আর্মি ফেল আপন অন দ্য আনআর্মড স্লিপিং বাংলাদেশ বাট উই ওয়ার নট কাওয়ার্ডস। এইখানে খেয়াল করে দেখো ভাই, এই উই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা কার জন্য ব্যবহার করা হয়েছে সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পাকিস্তান আর্মি আছে, আবার বাঙালি আছে। এখন পাকিস্তানি আর্মিদেরকে বুঝিয়েছে নাকি বাঙালিদেরকে বুঝিয়েছে এটা কিন্তু বলা নাই। সো এই উইটা কার সেটা বুঝতে হবে। সকিনা তুমি কার, উই তুমি কার, এই যে এটা যদি তুমি ক্লিয়ারলি বসাইতে পারো তাহলে তোমাকে নম্বর দিবে। বুঝাতে পারছি? আসো, তোমাকে নম্বর দিবে, অবশ্যই দিবে ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, এখানে উই ওয়ার নট কাওয়ার্ডস, এখানে পাকিস্তানি আর্মিদের ভীরুনা বুঝাচ্ছে নাকি বাঙালিরা ভীরুনা বুঝাচ্ছে? অবশ্যই বাঙালিদেরকে বুঝিয়েছে। তাহলে কি হবে? দ্য বাঙালিজ, যেখানে লেখা আছে, তাহলে দ্য বাঙালিজ, বাঙালিজ ওয়ার নট কাওয়ার্ডস, তাহলে এখানে দ্য বাঙালিজ হবে। বুঝতে পেরেছি? এরপর আসো, আরও অনেকগুলো আমি দেখাই। হ্যাঁ, আমি আরও দেখাচ্ছি যে দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স রোজ ইন আওয়ার সয়েল অন দ্য 16th December 1971. নাও উই আর রিমেম্বার দেম উইথ গ্রেট রেসপেক্ট। খেয়াল করে দেখো, এই যে দেম দ্বারা কাকে বুঝাচ্ছে এটা কিন্তু ক্লিয়ার না ভাই। এখানে কি ইন্ডিপেন্ডেন্সকে বুঝাইছে নাকি 16 ডিসেম্বরকে বুঝিয়েছে, কাদেরকে বুঝিয়েছে? নাও উই রিমেম্বার দেম, কাদেরকে আমরা আসলে স্মরণ করি? ওটা প্যাসেজে লেখা থাকে, যেহেতু আমি প্যাসেজ থেকে নেই নাই, জাস্ট কোয়েশ্চেনটা অল্প অল্প করে নিয়েছি। তাহলে এখানে কাদেরকে আমরা স্মরণ করি? আমরা কাদেরকে স্মরণ করি? যারা ফ্রিডম ফাইটার্স, যারা ফ্রিডম ফাইটার্স অথবা যারা শহীদ মার্টায়ার্স, তাদেরকে তো আমরা স্মরণ করি, তাই না? তো এটা লিখবা, দেম বলতে কাকে বুঝিয়েছে তাদেরকে নির্দিষ্ট করে বলতে হবে যে নাও উই রিমেম্বার দ্য ফ্রিডম ফাইটার্স অথবা দ্য মার্টায়ার্স উইথ গ্রেট রেসপেক্ট। এগুলো প্যাসেজে থাকবে, কোনো সমস্যা নেই। এরপরে আসো আরও কিছু উদাহরণ দেখি। দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট। ও, এটা আমরা পড়েছি না, এটা একটুক পড়েছি, বাট বাকিটা পড়ি নাই। তো বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাডশেড। ইট ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান। এই যে ইট, ইট ইজ, এই ইট দ্বারা কাকে বুঝাইছে ভাই? লিবারেশন ওয়ারকে বুঝাইছে যে মুক্তিযুদ্ধ এটা একটা মানুষের জন্মগত অধিকার। এটা কি জন্মগত অধিকার? লিবারেশন ওয়ার, তুমি জন্মগ্রহণ করছো মানে তুমি কি করবা? মুক্তিযুদ্ধ করবা, এরকম না। এটা দ্বারা কি মেমোরেবল ইভেন্ট বুঝাইছে? না। এবার দেখো, বাংলাদেশ অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। এখানে কে আছে? স্বাধীনতা। তার মানে এটা আমরা মিলে কিনা দেখো তো। স্বাধীনতা, স্বাধীনতা ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। একজন মানুষের জন্মগত অধিকার হচ্ছে স্বাধীনতা। এটা হয় কিনা? এটা হয়। তার মানে এখানে তুমি ইট না বসিয়ে তুমি কি বসাবা? ইন্ডিপেন্ডেন্স। বুঝাতে পেরেছি ভাই? খেয়াল করে দাও, ইন্ডিপেন্ডেন্স। আমি তোমাদেরকে বলি, প্রোনাউন রেফারেন্সে অনেক ক্লাস করবা, অনেক কিছু পড়বা, কিন্তু এইভাবে আমি এর আগে আমি অনেকভাবে ক্লাস নিয়েছি, বাট আমি তোমাদেরকে উদ্দেশ্যে বলি যে এইভাবে যদি বুঝতে পারো তোমার জন্য কোনো ব্যাপারই না এগুলো। সো অনেকগুলো দেখলাম, 5টা টেকনিকেরই মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা হচ্ছে প্রশ্ন সলভ করব। আসো, প্রশ্ন সলভ করলে বোঝা যাবে যে আমরা আসলে পারি কিনা। আমি ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন এখানে নিয়ে আসছি। অনেক দিন ধরে পরীক্ষা হয় নাই প্রোনাউন রেফারেন্সের। সো তোমরা একটু খেয়াল করে দেখো যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন। দেখো আনক্লিয়ার, ওই যে আনক্লিয়ার কোনটা? যেটা আমাদের
রুল 5 টেকনিক 5 যেটা দেখলাম, এছাড়া যেগুলো হচ্ছে আমাদের নেসেসারি আছে, মানে পার্সন ভুল আছে কোথায়, জেন্ডার ভুল আছে কোথায়, রিলেটিভ প্রোনাউন কোথায় ভুল আছে, তারপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন কোথায় ভুল আছে, এগুলো আমাদের একটু দেখতে হবে। ওকে, আচ্ছা আসো আমি একটু তোমাদেরকে দেখাই যে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু, রিলেটিভ প্রোনাউন। তার মানে এখানে আমাদের একটা প্রোনাউন আমরা পেয়েছি, এটা সঠিক আছে না ভুল আছে একটু পরে দেখব। ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। এবার দেখো, আনফর্চুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট, আরেকটা প্রোনাউন পাইলাম, এখানে পাইলাম হু, এখানে পাইলাম কি ইট। এবার দেখো, চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার্স ইটিজি, অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। এই যে হিম, আরেকটা প্রোনাউন পেয়েছি। দেখো, আগে প্রোনাউনে চোখ ভুলাও, আগে প্রোনাউনে নজর দাও, ঠিক আছে? নজরে দিক সেদিক যাওয়া যাবে না, ঠিক আছে? এবার দেখো, দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ, এই যে আরেকটা পাইলাম, আরেকটা প্রোনাউন পাইলাম, ওই যে দিস, দোজ, ইট, দে, হি, এগুলো হচ্ছে প্রোনাউন। নো বাউন্ডস। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, দে শুড নট বি নেগলেক্টেড। তাহলে এখানে দেখো, দে পাইলাম আরেকটা। রাদার উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দেম। দেখো, এখানে আমরা প্রোনাউনগুলো পাইলাম, এখানে যেটায় ভুল আছে সেটা আমরা কারেক্ট করে দিব, যেটা আনক্লিয়ার আছে সেটা ক্লিয়ার করে দিব, শেষ। এখানে যে সবগুলা ধরো এইটা 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 এইটা, এখানে আছে 6টা, এখানে যে 6টা না, এই যে এখানেও আছে 7টা, এখানে যে আছে এই সবগুলোতে যে ভুল আছে এরকম না, এখানে আমাদের 5টা ভুল বের করব। কয়টা? 5টা। আসো, প্রথম কথা হলো ভাইয়া, প্রথমটাই ভুল আছে, দ্য ব্রেন। ব্রেন কি ব্যক্তি বলো তো? ভাইয়া পড়াইছিলাম যে রিলেটিভ প্রোনাউন, ব্রেন হচ্ছে ব্যক্তি না, এটা বস্তু। তার মানে এটা হু না হয়ে হুইস হবে, এটা ভুল আছে। এটা হু না হয়ে কি হয়ে যাবে? হুইচ। তাইলে আমাদের এখানে হবে দ্য ব্রেন হুইচ কজেস। এরপরে দেখো, আমরা পরবর্তীতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অফ ইট। এই যে ইট, এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। এই ইট কি ক্লিয়ার বলো তো? এই ইটটা কি ক্লিয়ার? একটু বলো তো, ইটটা কি ক্লিয়ার আছে? ইটটা কিন্তু ক্লিয়ার নাই। এখন ইটটা দ্বারা কাকে বুঝিয়েছে? ইটটা কি ফিজিক্যাল ডিসঅর্ডার বুঝাচ্ছে, ব্রেনকে বুঝাচ্ছে, নাকি হচ্ছে বয়েজকে বুঝাচ্ছে, গার্লসকে বুঝাচ্ছে? না, এই ইট দ্বারা কাকে বুঝাচ্ছে? অটিজমকে বুঝিয়েছে। তাহলে এটা আনক্লিয়ার আছে, যেটা আনক্লিয়ার সেটা আমরা ক্লিয়ার করব, যেটা আনক্লিয়ার সেটা আমরা ক্লিয়ার করব। এখন ইট কাকে বুঝাচ্ছে? এইখানে কি ভাই ব্রেনকে বুঝাচ্ছে? এইখানে কি ভাই ফিজিক্যাল ডিসঅর্ডারকে বুঝিয়েছে, নাকি অটিজমকে বুঝিয়েছে? অটিজমকে বুঝিয়েছে। এইবার আসো পরেরটা, আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ইন হিম। এখানে দেখো, তোমাদের আগের লাইনটা একটু খেয়াল করতে হবে। এখানে আগের লাইনটা যদি আমরা খেয়াল করি, বলা আছে অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। হিম মানে কি? ছেলে। বলো তো, অটিজমে কি শুধু ছেলেরাই আক্রান্ত হয়? তুমি যে খালি পুরুষদের বানায় ফেললা পুরুষ, তাহলে পুরুষদেরকে তুমি দিছ, এটা কি তুমি জেন্ডার ঠিক রাখছো? দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম নাকি ইন দেম? ইন দেম হবে, প্লুরাল। একজনের এই সারা পৃথিবীতে একজনের অটিজম হয়েছে তাদের, তার মানে এটা প্লুরাল হবে। কি হবে? প্লুরাল। এবার দেখো, দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস দোজ। এই যে দেখো, অফ দোজ, এই দোজ কাকে বুঝাইছে ভাই? দোজ, দ্য প্যারেন্টস অফ দোজ, দ্য প্যারেন্টস অফ দোজ। দোজ বলতে কি? দোজ বলতে কি এখানে চাচা, খালু, মামু এরকম কারো বুঝাচ্ছে, নাকি যারা আসলেই আক্রান্ত, মানে দ্য গার্লস অ্যান্ড বয়েজ? এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো, চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দ্যার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার্স ইটিসি, অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্ট ইন হিম, দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ। এই দোজ দ্বারা কাকে বুঝাচ্ছে? এই যে চিলড্রেনকে বুঝাচ্ছে। তার মানে কি হবে? দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন। দেখো ভাই, কঠিন লাগবে না, একটু মনোযোগ দাও, এগুলো কোনো কঠিন না। তাহলে এখানে দোজ দ্বারা কাকে বুঝাচ্ছে? চিলড্রেনকে বুঝাচ্ছে। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করছি সেটা হলো ভাইয়া, যে দে শুড নট বি নেগলেক্টেড, যে তারা যেন নেগলেক্টেড না হয়। এই যে দে, ঠিক আছে, উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের, এটা তো সত্যি কথা। যে টুয়ার্ডস দেম, এই দেম দ্বারা কাকে বুঝাচ্ছে? পিতামাতাদেরকে বুঝাচ্ছে, যে উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। তাহলে দেম বলতে কাদেরকে বোঝাচ্ছে? দ্য অটিস্টিক চিলড্রেনকে। সব চিলড্রেনদেরকে রেসপন্সিবিলিটি নিতে বলে নাই, বা তোমার রেসপন্সিবিলিটি তাদের প্রতি আছে এরকম না। এই প্যাসেজে বলা আছে অটিস্টিক চিলড্রেন যারা, এই যে এখানে দেখো
ভাই আগে বলা থাকবে অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, দে শুড নট বি নেগলেক্টেড, রাদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। এই দেম দ্বারা কাকে বোঝাচ্ছে? অটিস্টিক চিলড্রেনদেরকে বুঝিয়েছে। দেখো ভাই, তুমি আজকের একটা ক্লাস করে আশা করি অনেক 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 না, ধরো তুমি এখান থেকে 2টা পারলা, আজকে আমার ক্লাস করার পরে 2টা পারলা, এখন আসো দ্বিতীয়টায়, এটা তো তুমি 3টা পারবা ইনশাল্লাহ, এটা তো 3টা পারবা। যদি তুমি আগেরটা 2টা পারো, এটা 3টা পারবা। এক ক্লাসে যদি তুমি 2, 3, 4 মার্ক কম মানে কনফার্ম করে ফেলো, তাহলে তো হয়েছেই নাকি? না, আমি চাই 5 আউট অফ 5 পাবা। তোমার জন্য একটা কাজ, সেটা হলো ভাইয়া তুমি এগুলো বুঝবা, বুঝার পরে খালি এখান থেকে প্র্যাকটিস করে যাবে। এখানে ব্যাখ্যা সহকারে আছে, প্র্যাকটিসও আছে অনেক, সেখান থেকে তুমি বসে বসে প্র্যাকটিস করবা। তোমরা যারা আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হচ্ছে, আমরা কিন্তু এইখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তোমাদেরকে এই বইটা গিফট। সো এইখানে ভাই তোমাদেরকে যে কাজটা করতে হবে, যারা এখনও নেওনি, যারা এখনও অর্ডার করোনি, রকমারিতে আছে, রকমারিতে পাবা অথবা আমাদের এডুকেশন পেজে পাবা। আমি তোমাদের উদ্দেশ্যে বলি ভাই, যে ইংরেজিটা বুঝার বিষয়, এটা ঠিক, কিন্তু আনসার তো করতে হবে নাকি? আনসার করার যদি তুমি টেকনিক না জানো, খালি বুঝলাই কিন্তু প্রশ্ন দেখেই তুমি আনসার করতে পারলা না, আলটিমেটলি কোনো লাভ নেই। এই জন্য মাথায় ওইভাবে সেট করে নিবা যে আমার পারতে হবে। আসো ভাইয়ারা, আমরা একটু অ্যান্সার করি। প্রথম কথা হচ্ছে প্রোনাউন কোথা কোথা আছে। বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড ওমেন আর অ্যাট প্রেজেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন আওয়ার সোসাইটি। শি কনস্টিটিউট, এখানে আমরা একটা কী পেলাম? একটা প্রোনাউন পাইলাম, শি। হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। এরপর দেখো, নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং অফ ইট। আচ্ছা, ইটটা দেখা যাচ্ছে না, এই যে ইট এখানে একটা আছে, অফ ইট। তারপর দেখো, উইদাউট দ্য আপলিফমেন্ট অফ আর ওমেন ইট ইজ নট, এই যে ইট আছে একটা। এরপর দেখো, অ্যাট অল পসিবল, অ্যাগেইন উইদাউট এডুকেশন ওমেন ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, এখানে হার একটা আছে। এরপর দেখো দে, এখানে আবার দেখো প্রোনাউন কে আছে? দে আছে। দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, এখানে দেম আরেকটা প্রোনাউন আছে। সো এখানে দেখো সবগুলো প্রোনাউন যে ভুল আছে এরকম না, এখানে আমরা জাস্ট প্রোনাউনগুলো দেখাইলাম। হ্যাঁ, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলোতে ভুল আছে এরকম না। তুমি এখন জাস্ট আনসার করবা। তাহলে এইখানে দেখো, বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড উইমেন, সিঙ্গুলার না প্লুরাল? একজন না অনেকজনকে বুঝাচ্ছে? এখানে অবশ্য অনেকজনকে বুঝাইছে, তার মানে হচ্ছে এখানে শি হবে নাকি দে হবে? এখানে কি একটা নারীকে নিয়ে পুরো গল্পটা? না, এখানে শি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লুরাল, যেহেতু প্লুরাল আমাদের ওইভাবে প্লুরালি বসাইতে হবে। তার মানে এখানে শি না হয়ে অ্যান্সার কি হবে? দে হবে। শি না হয়ে কি হবে? দে হবে, অথবা উইমেন। তুমি যদি ভাইয়া দে না বসায় উইমেন বসাও তাও হবে, কারণ এখানে শুধু উইমেনের কথা বলা আছে, শুধু নারীদের কথা বলা আছে, তুমি নারী বলতে পারো। যেহেতু পুরুষের কথা নাই, তাইলে এখানে দে যা কথা, উইমেনও সেই। এরপর দেখো পরেরটা যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে ইট, হাফ অফ ইট, এই যে ইট। এখন ইট দ্বারা কাকে বুঝিয়েছে? দেখো ইট দ্বারা কাকে বুঝিয়েছে? নাম্বার ওয়ান পপুলেশনকে বুঝাচ্ছে নাকি সোসাইটিকে বুঝাচ্ছে? ক্লিয়ার আছে? না, ক্লিয়ার নাই। তাহলে দেখো, নো কান্ট্রি, কোনো দেশই না, ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ড্যাশ ইন ডার্কনেস। তার মানে হাফ অফ পপুলেশনকে বুঝাচ্ছে। তাহলে হাফ অফ ইটস টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন, হাফ অফ ইটস টোটাল পপুলেশন। এটা যেহেতু সোসাইটিকে বুঝায় না, এটা পপুলেশনকে বুঝিয়েছে। দেখো আগে কিন্তু হিন্টস দেওয়া থাকবে, এমন না তোমার মুখস্থ করে বসাইতে হবে। তাহলে হাফ অফ ইটস পপুলেশন দিতে পারো, অথবা টোটাল পপুলেশন দিতে পারো। তাহলে আমরা এখানে দিলাম হাফ অফ ইটস টোটাল পপুলেশন, ঠিক আছে? অথবা তুমি হার পিপল, হাফ অফ হার পিপল। এখন তুমি যদি ভাই আমি পিপল দিব না, আমি পপুলেশন যেহেতু লিখা আছে পপুলেশন দিব, তাহলে তুমি বলতে পারো টোটাল পপুলেশন না বলে তুমি বলতে পারো ইটস টোটাল পপুলেশন, অথবা হার টোটাল পপুলেশন। তুমি এখানে ইট না বসে যদি বলো হার টোটাল পপুলেশন, তাও অ্যান্সার হবে। যদি বলো হার পিপল, তাও অ্যান্সার হবে, ঠিক আছে? এরপর দেখো, উইদাউট দ্য আপলিফমেন্ট অফ আওয়ার ওমেন, এখানে ইট, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ইট ইজ নট অ্যাট অল পসিবল। কি পসিবল না? এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এখানে তুমি ইট দ্বারা অবশ্যই উইমেনকে বুঝায় না, কারণ উইমেন হচ্ছে ব্যক্তি। ইট দ্বারা অবশ্যই বস্তুবাচককে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো প্রোগ্রেস, তুমি প্রোগ্রেস বলতে পারো, যেহেতু প্রোগ্রেস আগে হিন্টস দেওয়া আছে। প্রোগ্রেস না বলে তুমি যদি বলে ডেভেলপমেন্ট বলতে পারো, ডেভেলপমেন্ট নাউনটা যদি তুমি ক্লিয়ার করে দাও যে প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল, অথবা ডেভেলপমেন্ট ইজ নট অ্যাট অল পসিবল, তাহলে তুমি ডেভেলপমেন্ট দিলেও অ্যান্সার হবে। তুমি যদি বলো প্রোগ্রেস দিব, তাও হবে। তাহলে ডেভেলপমেন্টও দিতে পারো, প্রোগ্রেসও দিতে পারো। যেহেতু এখানে প্রোগ্রেস আছে, তাহলে প্রোগ্রেস দিলেও অ্যান্সার তুমি সহজে করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। এরপরে দেখো পরেরটা আমাদের কোথায় ভুল আছে, যে সো প্রপার এডুকেশন শুড বি গিভেন
টু হার ইন অর্ডার। এই যে এখানে দেখো, এখানে কি একজনকে এডুকেশন দিবে নাকি অনেকজনকে দিবে? অনেকজনকে দিবে, তাহলে এখানে হার না হয়ে টু দেম হবে। টু কি হবে? দেম হবে। অ্যান্ড দেন লাস্ট আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। এই দেম দ্বারা কাকে বোঝাচ্ছে? তো কি বলছে যে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, তারা পুরুষের সাথে হাতে হাত রেখে কি করবে? কাজ করবে। তার মানে অবশ্যই এখানে দেম দ্বারা মেনকে বোঝাচ্ছে। এখানে তুমি দেম বলতে কি নারীরা নারীদের হাত ধরবে? না, তারা পুরুষদের কথা এখানে বলা হয়েছে। তার মানে এটা আনক্লিয়ার। যেহেতু আনক্লিয়ার, তোমাকে ক্লিয়ার করতে হবে। আনক্লিয়ার থাকা মানে হচ্ছে কি? ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে আমাদের মেন ইস্যু। সো আশা করি তোমরা এই প্রোনাউন রেফারেন্সের পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। এখন প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য তোমরা, আমি তো ক্লাস নিবই, আমি ক্লাস দিব, সেগুলো তো থাকবেই, সাথে নিজেরা একটু প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ অনেক ভালো করবা, প্রোনাউন রেফারেন্স অনেক ভালো করবা। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আরও সহজ হবে একটা ক্লাসে, যতটুকু পারা যায় আমি যত সহজ ফর্মুলায় তোমাদের বোঝানো যায় সেটা বুঝিয়েছি। আর তোমরা যারা ভালো করতে চাও, ইংরেজিতে A+ পেতে চাও, তোমাদের ভাই ফ্রি হ্যান্ড রাইটিং লাগবেই। সো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা তোমরা একদম ফ্রিতে পাবে আমাদের ফাউন্ডেশন কোর্সে, যেটা তোমরা আলাদা কিনতে গেলে 1550 টাকা লাগবে। এরপরে আমাদের বই পাবে ফাউন্ডেশন কোর্সে, এবং পুরো সিলেবাস, প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাসের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের রয়েছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, কয়েকটা ক্লাস হয়েছে। তোমরা চাইলেই এখনও ভর্তি হতে পারবে, পরবর্তীতে ভর্তি হয়ে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবে, কোনো সমস্যা নাই। এই কোর্সটা মাত্র 1299 টাকা। দেখো, একটা বই পাচ্ছ, যে বইটা আমরা 480 টাকায় রকমারিতে সেল করে থাকি। আবার আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পাচ্ছ। এটা তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে, তোমাদের রাইটিং পার্টে কিন্তু 80 মার্ক। A+ পাওয়ার জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এইটা তোমরা পেয়ে যাচ্ছ। আর সব মিলিয়ে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের টোটাল লেকচার শিট, PDF থেকে বেসিক থেকে অ্যাডভান্স প্রিপারেশন সব কিছু হয়ে যাচ্ছে এই ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। সো যারা ভর্তি হতে চাও, এডুকেশন পেজে নক দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছ 08963028882, এই নাম্বারে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেরি করো না। তোমরা যারা A+ পেতে চাও, তাহলে অবশ্যই ভালো ক্লাস, যে ক্লাসটা বুঝো, যার ক্লাসটা বুঝো সেটাতে ভর্তি হয়ে যাও। আমার ক্লাসে ভর্তি হওয়ার দরকার নেই। যেখানে ভর্তি হোক, যেটা বুঝো সেটা তোমরা অবশ্যই ফলো করে তোমরা সামনে এগিয়ে যাবে। সেই পর্যন্ত তোমাদের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।